আসসালামু আলাইকুম। হংকংয়ের বাংলাদেশের বিপক্ষে টি-20 ইন্টারন্যাশনালে সাকসেস রেটটা 100%। মানে শতভাগ ম্যাচে জয়লাভ করেছে হংকং। অবাক লাগতেই পারে, কিন্তু তাদের মধ্যে একটাই খেলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়েছে একবারই 2014 টি-20 বিশ্বকাপ, যেটা বাংলাদেশের মাটিতে হয়েছিল এবং বাংলাদেশের মাটিতে চট্টগ্রামে হংকং বাংলাদেশকে তখন হারিয়ে দিয়েছিল 2 উইকেটে। 2014 সালের সেই দলের দুজন খেলোয়াড় বাবর হায়াত এবং নিজাকাত খান এই 2025-এও কিন্তু তাদের টি-20 দলে প্রতিনিধিত্ব করছেন। তারা নিঃসন্দেহে এই আজ থেকে 11 বছর আগের যে একটা সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশের বিপক্ষে, সেটা আরো একবার ফিরিয়ে আনতে চাইবেন আবুধাবিতে। তবে আবুধাবিতে বাংলাদেশ আবার কিন্তু অন্যভাবে খেলাটা শুরু করতে চাইবে, টুর্নামেন্টটা তাদের জন্য শুরু করতে চাইবে। সর্বশেষ 3টা আন্তর্জাতিক টি-20 সিরিজ বাংলাদেশ জিতে এসেছে, সুতরাং তাদের আত্মবিশ্বাসটাও একটু উঁচুতে থাকার কথা। 3টার মধ্যে দুটোই কিন্তু বড় দল ছিল, ঘরের মাটিতে পাকিস্তানকে, শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছিল। সবকিছু মিলিয়ে বাংলাদেশ এবারের এশিয়া কাপে অন্তত হংকং এর সাথে একটা বড় জয় নিয়েই কিন্তু শুরু করতে চাইবে। বড় জয় কথাটা বলছি কেন, কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই গ্রুপটাকে আমরা কিন্তু গ্রুপ অফ ডেথ বলতেই পারি। আফগানিস্তান ইতোমধ্যেই কিন্তু বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে হংকংকে, এবং সেই জায়গায় তাদের কিন্তু নেট রান রেটের দিকেও যদি আপনি তাকাই, খুব ভুল করে না থাকলে পজিটিভ 4 পয়েন্ট সামথিং তাদের হয়ে রয়েছে নেট রান রেট। সুতরাং বাংলাদেশেরও কিন্তু মাথায় রাখতে হবে যে হংকং এর সাথে জয়টা যেন বড় ব্যবধানে আসে, কারণ এই গ্রুপ থেকে শেষ দিকে নেট রান রেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই পারে। এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ আফগানিস্তান এবং হংকং যে মুখোমুখি হলো, সেই ম্যাচটা সহ আবুধাবির এই স্টেডিয়ামে 91টা টি-20 ম্যাচ হয়েছে, ছেলেদের 91টা টি-20 ম্যাচ হয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচ, যার মধ্যে 49 বার পরে ব্যাট করা দল ম্যাচ জিতেছে এবং 42 বার প্রথমে ব্যাট করা দল জিতেছে। তো এই দিক থেকে আপনি হয়তোবা পরে ব্যাট করা দলের সংখ্যায় বা সেদিকেই একটুখানি ঝুঁকতে চাইবেন যে টসে জিতলে আগে হয়তোবা তাহলে ফিল্ডিংই করা উচিত, পরে ব্যাট করে আমরা ম্যাচটা জিততে পারবো, এই ধরনের একটা ব্যাপার আপনার মাথায় থাকতে পারে। কিন্তু আরেকটা জিনিস একটু মাথায় রাখা উচিত, আমরা যদি এভারেজ স্কোরের দিকে তাকাই, প্রথমে ব্যাট করা দলের এভারেজ স্কোর এই 91টা ম্যাচের মধ্যে 136, এবং পরে ব্যাট করা দ্বিতীয় ইনিংসের মধ্যে এভারেজ স্কোরটা যদি আমরা বলি সেটা হচ্ছে 123। তো এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে একটু আপনি কনফিউজড হয়েই যাবেন। আবার আপনি যদি সেই নাম্বারে ফিরে যান যে কয়টা ম্যাচ প্রথমে ব্যাট করা দল জিতেছে, কয়টা ম্যাচ পরে ব্যাট করা দল জিতেছে, ডিফারেন্স কিন্তু খুব বেশি না, প্রায় 50-50। তারপরও আমার কাছে মনে হয় যে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করাটাই শ্রেয়, কারণ আমরা প্রথম ম্যাচে যেটা দেখেছি যে আফগানিস্তান, তারা কিন্তু প্রথম ইনিংসে শুরু থেকে একটুখানি ধুকলেও পরবর্তীতে কিন্তু বড় স্কোর দাঁড়া করাতে পেরেছে, এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা কিন্তু একটুখানি কঠিনই হয়েছে। বাট ইউ নেভার নো, লিটন কুমার দাস আমরা কিন্তু দেখেছি রিসেন্ট টাইমসেও তারা কিন্তু টসে জয়লাভ করে ফিল্ডিং করতে বেশি পছন্দ করেন, তারা কিন্তু চেস করতে বেশি পছন্দ করেন। সো টসের ব্যাপারটা 50-50 বললেও আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো টসে জয়লাভ করে ব্যাটিং নেওয়াটাই শ্রেয় হবে আবুধাবির এই উইকেটে। এবার যদি বলি ব্যাটিং এর স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, বিশেষ করে আপনি যখন টার্গেট সেট করছেন। আমরা আফগানিস্তানের ইনিংসটা যদি দেখি এই হংকং এর সাথে এই মাঠে, তাহলে দেখবো যে 26 রানে তাদের 2 উইকেট পড়ে গিয়েছিল, পাওয়ার প্লেতে স্কোর ছিল 41, 2 উইকেট হারিয়ে। কিন্তু একটা প্রান্তে অটল হয়েছিলেন সিদ্দিকুল্লাহ আটাল ওপেনার, এবং তিনি শেষ পর্যন্ত অ্যাঙ্কর রোলটা প্লে করেছেন, এবং তাকে ঘিরেই কিন্তু আবর্তিত হয়েছে পুরো ইনিংসটা। নাবির সাথে যে পার্টনারশিপটা হয়েছে এবং শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাই যেভাবে আসলে চড়াও হয়ে খেলতে পেরেছেন, একটা প্রান্তে একজন ওপেনার বা একজন টপ অর্ডার ব্যাটার কিন্তু ছিলেন। সেই কাজটা হয়তোবা করতে হবে বাংলাদেশের টপ 3-র কোনো একজনকে, যারা ফর্মেও রয়েছেন, তানজিদ তামিম, পারভেজ ইমন অথবা লিটন কুমার দাস। 3 জনের মধ্যে মোস্ট লাইকলি আমার মনে হয় লিটন কুমার দাসের উপরেই আপনি বাজি ধরতে চাইবেন এই অ্যাঙ্কর রোল প্লে করার যে একটা বিষয় রয়েছে সেটার জন্য। আমরা কিন্তু দেখেছি যে স্পিনাররা খুব ভালো সাহায্য পেয়েছেন এই উইকেটে, আফগান স্পিনাররা তো বটেই। আমরা যদি হংকং এর দিকেও তাকাই, এহসান খান, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা, তারা কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, এবং ওল্ড স্কুল স্পিন বোলিং আমরা কিন্তু দেখেছি, ফ্লাইট দিয়ে জায়গা মতো বল করে ব্যাটারকে বোকা বানানো বা ব্যাটারকে আটকে রাখা, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি। তাহলে এই জিনিসগুলো মাথায় হয়তোবা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট রাখতে চাইবে। এবার যদি আমরা তাকাই যে স্কোয়াড বা 11টা কি হবে বাংলাদেশের, টপ 3 সেট তানজিদ তামিম, পারভেজ ইমন এবং লিটন কুমার দাস। টপ 4ও সেট তাওহিদ হৃদয় চলে আসবেন, যদিও হৃদয় একটুখানি অফ ফর্মে রয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে হৃদয়ের উপরেই আসলে ভরসাটা রাখবেন, কারণ অসংখ্যবার এই কথাগুলো বলেছিলাম যে প্রপার মিডল অর্ডার ব্যাটারের যে একটা শূন্যতা, সেটা একমাত্র হৃদয়ই রয়েছেন। 5 নম্বরে এখন শামীম পাটোয়ারিকে খেলাবেন নাকি সাইফ হাসানকে খেলাবেন, এখানে একটা প্রশ্ন কিন্তু রয়েছে।
আমি অন্তত হংকং ম্যাচে হয়তো বা সাইফ হাসানের পক্ষে বাজি ধরতে চাইবো, কারণটা বলি। বোলিং এর দিকে আমার কাছে মনে হয় শামীমের চাইতে সাইফ হয়তো বা একটু বেটার অপশন হইতে পারে, সেটা আমি বাদ দিলাম, দুজনই সিক্স বোলিং অপশন, সুতরাং সেটা সেকেন্ডারি জব। প্রাইমারি জব যদি বলি, স্পিনারের ব্যাপারটা, স্পিন কিন্তু হংকং এর ভালো। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে সাইফ হাসান পাওয়ার হিটার হিসেবে, শামীম পাটোয়ারি আনঅর্থোডক্স খেলেন, কিন্তু পাওয়ার হিটার হিসেবে সাইফ হাসান হয়তোবা একটু বেটার হবেন। তো সেই জায়গায় আপনি হয়তোবা সাইফ হাসানকে একটুখানি দেখতে চাইবেন, এবং স্পিনটাও তিনি খুব ভালো মারতে পারেন। তবে এই জায়গায় শামীম পাটোয়ারি খেললেও খুব একটা যাবে আসবে না। শামীম পাটোয়ারির পক্ষে আপনি এই কথাটা বলতে পারেন যে পুরো টুর্নামেন্ট হয়তোবা শামীমের উপরেই আপনি বেশি নির্ভর করবেন। তো সেই জায়গায় প্রথম ম্যাচ থেকে তাকে খেলাতে চাইবেন। সো শামীমকে অথবা সাইফকে যে কোনো একজনকে হয়তোবা এখানে খেলানো হতে পারে। এরপর জাকের আলী অনেক আসবেন, তারপর আমি মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলবো। এই ম্যাচটাতে আমি সাইফুদ্দিনকে দিয়ে শুরু করতে চাইবো, কারণ তানজিম সাকিব অবভিয়াসলি দ্য ফার্স্ট চয়েস, এবং সাইফুদ্দিন এই ম্যাচে যেমনই করুক, আমি আফগানিস্তানের সাথে ম্যাচে বা শ্রীলঙ্কার সাথে ম্যাচে হয়তো বা তানজিম সাকিবের কথা বলবো, কিন্তু সাইফুদ্দিনকে এখানে কেন বলছি, কারণ এই উইকেটে স্পিন ধরছে, বাংলাদেশের ব্যাটিংটা যদি একটুখানি নড়বড়ে চিন্তা করি মিডল অর্ডারের ওই জায়গাটা মাথায় রেখে, তাহলে এই ম্যাচে হয়তোবা বাংলাদেশ চাইবে যে একটু স্কোরটা বড় করে যেন হেরে যেতে না হয়, 50 অঙ্কে পা যেন না কাটে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো সেই জায়গায় লোয়ার অর্ডারে সাইফুদ্দিনের ব্যাটিংটা কিন্তু প্রয়োজন হতে পারে। আর সাইফুদ্দিনের বোলিংটা আসলে আমি নিজে খুব একটা সাইফুদ্দিনের বোলিং এর ফ্যান না হলেও বর্তমান সময়ে আমার কাছে মনে হয় না হংকং এর বিপক্ষে সাইফুদ্দিনের বোলিং খুব একটা অকার্যকর হবে বা কিছু, বরঞ্চ সাইফুদ্দিন বেশ ভালোই করতে পারেন বোলিংয়েও। তো তারপরে আসবে শেখ মেহেদী, রিশাদ তো অবশ্যই থাকবেন, এবং বাকি রইলেন দুই পেসার তাসকিন এবং মুস্তাফিজ। তো এই হচ্ছে আমার 11। আপনার কি মনে হয় প্রথম ম্যাচে কার কার খেলা উচিত, একাদশটা বাংলাদেশের কি হওয়া উচিত, হংকং এর সাথে বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।